শিক্ষার্থীরা দল গঠন করবে তার প্রয়োজন রয়েছে, ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূস। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি সহ 7 দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজট ও জনভোগান্তি। নির্বাচনী ব্যবস্থা ঠিক করা না গেলে কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়, মন্তব্য তারেক রহমানের। পিটার বাটলারকে কোচের পদ থেকে না সরালে গণ অবসরের ঘোষণা নারী ফুটবলারদের। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। শিক্ষার্থীরা দল গঠন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটি পডকাস্টে এ কথা জানান তিনি। সংবাদ মাধ্যমটি প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেন র্যাচম্যানের উপস্থাপনায় পডকাস্টে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। পরিস্থিতির কারণে তারা রাজনীতিতে যুক্ত হয়ে দল গঠন করছে। এটি করার দরকার বলেও মন্তব্য করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। তিনি বলেন, শিক্ষার্থীরা রক্ত দিয়ে যা অর্জন করেছে তাদেরকেই তা রক্ষা করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের অর্জন এমন সব ব্যক্তিরা দখল করবে যারা বিগত প্রশাসনের মতো সবকিছু পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ খুঁজছে। এই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের একটি সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। বর্তমান সরকারে ছাত্র উপদেষ্টারা ভালো করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোস সফরের সময় র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টের স্ক্রিপ্ট বৃহস্পতিবার প্রকাশ করে ফাইন্যান্সিয়াল টাইমস। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানী তথ্য ভবনে এক অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি। গেল 15 বছরের কার্যক্রম বিবেচনায় আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, তবে নিষিদ্ধ করা আইনি ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলেও জানান উপদেষ্টা। বলেন, সরকার সকল প্রস্তুতি নিয়ে রাখলেও বিএনপি আরও সময় নেয়, জুলাই ঘোষণাপত্র দিতে দেরি হচ্ছে। রিপোর্ট করছেন রুকনুদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার সহ আহত, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদান প্রদান এবং সাংবাদিকদের সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। সব মিলিয়ে 127 জনকে দেওয়া হয় আর্থিক সহায়তা। সেখানে রাখা বক্তব্যে তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যম সহ যে কোনো পেশাজীবীর মধ্য থেকে এখনও ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হবার চেষ্টা করলে সরকার কঠোর হবে। আর গণহত্যার হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনার অবশ্যই বিচার করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল উপদেষ্টা পরিষদ থেকে তার পদত্যাগ ও ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। তো এই আলাপটা আসছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি, সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল। প্রশ্ন ছিল, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের চিন্তা আছে কিনা। এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না। আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। ফলে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না, যারা করাপশনের সাথে জড়িত ছিল না, এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে, নেতাকর্মী আছে, তারা সাধারণ ক্ষমা পেতে পারে। তাদেরকে সমাজে একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা থাকতে হবে, নাহলে সমাজকে আমরা বিভাজিত অবস্থায় রাখতে পারি না। এ সময় সাংবাদিকরা জানতে চান, নির্বাচন, জুলাই ঘোষণাপত্র দেয়া সহ কিছু ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে কিনা। গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে
আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। সরকারের জায়গা থেকে কিন্তু সরকার যে কোনো প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটু সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তাদের উত্তরটা কি আসে। রাজনৈতিক দলের সাথে কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও ঐক্য আছে এবং অভ্যুত্থানের প্রতিশ্রুতি পালনে সবাই একসাথে কাজ করবে বলেও আশাবাদ তথ্য উপদেষ্টার। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। তিতুমীর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে সড়কে অনশন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৫টা থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন পালন করছে। অনশনে ২০ ঘন্টা পার হলেও দাবিতে কর্তৃপক্ষ কর্ণপাত না করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। পরে নিজ ক্যাম্পাস থেকে বেরিয়ে গুলশান মহাখালী সড়কে অনশন করে সড়ক আটকে রাখে তিতুমীরের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় তারা। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবি বা আমাদের নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখার দাবি, আমাদের নামের দাবি নিয়ে আমরা আজকে এখানে বসেছি। ওনারা বলেছি ভার্সিটি করে দেবে, তারপরে ওনারা কেন আমাদের 7 কলেজের সাথে যুক্ত করলো? এটাই হলো, অর্থাৎ প্রশাসন দ্বিচারিতা করছে এখানে। আমরা যদি জনদুর্ভোগ না করি ওনারা সাড়া দেয় না, এই কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তিতুমীরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা। 6 কলেজ তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতেছেন এবং আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাই। তিতুমীর কলেজের সাথে তাদের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। তারা তাদের আন্দোলনে আছেন, আমরা আমাদের আন্দোলনে আছি। তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভের আরও খবর জানাতে মহাখালীতে আছেন আমাদের সহকর্মী সাদরিনা খন্দকার। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদরিনা, এই মুহূর্তে ছাত্র বিক্ষোভে কি খবর আছে আপনার কাছে? রাইকা, আপনি জানেন যে আজকে দুপুর থেকে তারা আমরণ অনশন করছেন এবং বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন। কিছুক্ষণ আগে রাত 9টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান উনি এসেছিলেন ওনাদের অনশন ভাঙানোর জন্য এবং তাদের সাথে আলোচনা করার জন্য যে তাদের দাবিগুলো যৌক্তিক এবং সরকার অতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে। কিন্তু শিক্ষার্থীদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তারা বলেছে নভেম্বর মাসে ঠিক এভাবেই তাদেরকে মৌখিক আশ্বাস দিয়ে তাদের অনশন ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। তাই তাদের দাবি যে সারা রাত আজকে এই কর্মসূচি চলবে, শুক্রবারেও তাদের কর্মসূচি চালানোর কথা রয়েছে বলে তারা জানান। রাইকা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনী ব্যবস্থা ঠিক করা না গেলে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। বলেছেন, সবাই এমন একটি জাতীয় নির্বাচন প্রত্যাশা করছে যেখানে জনগণ সিদ্ধান্ত নিতে পারবে কে রাষ্ট্র পরিচালনা করবে। 4 জেলায় দলের প্রশিক্ষণ কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। প্রত্যেকটি পরিবারকে বাংলাদেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে বৃহস্পতিবার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরায় এই কর্মশালা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলের সবার মতামতের ভিত্তিতে 31 দফা দেওয়া হলেও বড় দল হিসেবে দায়িত্ব বেশি বিএনপির। বলেন, রাষ্ট্র মেরামতের কারিগর হতে হবে দলের নেতাকর্মীদের। এই যে সংস্কার প্রস্তাব এখন অনেকেই দিচ্ছে, অনেকেই বলছে, যারাই বর্তমানে গত 2 মাস, 3 মাস, 6 মাস এর ভিতরে যারা সংস্কারের কথা বলেছেন, এমন সরকারও এই যে অন্তর্বর্তীকালীন সংস্কারের কথা বলছে, প্রত্যেককে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই সংস্কারের কথা আমরা 2 বছর আগে বলেছি। 31 দফাতে আমরা যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয় জমা দিয়েছে রিপোর্ট, কম বেশি আমাদের কথায়
স্বাভাবিক, তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। মানুষের নিত্যদিনের সমস্যা জিইয়ে রেখে কোনো সংস্কার কার্যক্রমই ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে পারলে ধীরে ধীরে সমাধান হবে সব সমস্যার। আপনি জনগণকে সুন্দর বলবেন, এই করব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে, বুঝলাম সব কথা, তুমি আমার দ্রব্যমূল্যের কি করবা? দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে, ভোট তো চাইবা, কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা, স্বাস্থ্যের কি করবা? আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদী শক্তি জোর করে ক্ষমতায় টিকেছিল বলে মন্তব্য করেন তারেক রহমান। গত 15 বছরে যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, যারা জনগণের অভ্যুত্থানের কারণে 5 তারিখে পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা দেশটাকে ভেঙে চুরে দিয়েছে। আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো একদম 5 তারিখ না 6 তারিখ বা 4 তারিখ, হয়তো একদম একিউরেট ডেট আমরা জানতাম না, কিন্তু জানতাম স্বৈরাচারের পতন হবে। সেই বিশ্বাস থেকে আমরা দেশের সামনে, দেশের মানুষের সামনে আমরা এই 31 দফা উপস্থাপন করেছি, কারণ দেশ পুনর্গঠন করতে হবে। তারেক রহমান বলেন, সাধারণ মানুষ বিশ্বাস করে বিএনপির হাত ধরেই সামনে ভালো কিছু হবে। এই জন্য ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির মাইকেল লিডাওয়ার ও মিসেস ম্যাট বেকেন সহ 3 সদস্যের একটি প্রতিনিধি দল। এর আগে সকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্চ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের সাথে দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা ও নির্বাচন নিয়ে বিএনপি কী ভাবছে সে বিষয়ে বৈঠক হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির এই বৈঠক হয়। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শাম্মা ওবায়েদ। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তাড়াহুড়ো নয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সারতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে। বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শফিকুর রহমান বলেন, জামায়াতের কোনো নেতাকর্মী কারো সম্পদ লুণ্ঠন করেনি, কারো ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাও দাবি করেনি। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জয়পুরহাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়। এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই। জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, ভৌগোলিক আয়তন ও প্রশাসনিক সুযোগ সুবিধাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটার তালিকা আইন, প্রবাসীদের ভোট ও পর্যবেক্ষণ নীতিমালা সহ বেশ কিছু বিষয়ে কমিটি গঠন করা হচ্ছে। দুপুরে নির্বাচন কমিশনের সভা শেষে এসব কথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে বাংলাদেশের মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে ইসির সাথে বৈঠক শেষে জানিয়েছে ইইউ প্রতিনিধি দল। আরাফাত ইসলামের রিপোর্ট।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে কমিশনের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সিএসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে জানানো হয় জাতীয় সংসদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনের সংশোধন আনা প্রয়োজন। এছাড়া বেশ কিছু আইন পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করার। প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার কমিশনের সঙ্গে মতভেদ সৃষ্টির সুযোগ নেই, প্রয়োজনে সহযোগিতা করবে নির্বাচন কমিশন। সংস্কার কমিশনকে তো চিঠি দেওয়ার কিছু নাই, তাদের সাথে তো আমাদের একবার সিটিং হয়েছিল, পরবর্তীতে আর হয় নাই। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো। এছাড়া এনআইডি সংশোধন, চুক্তিভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা সুপারিশ, প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি ও সফটওয়্যার হালনাগাদ নিয়ে আলোচনা হয়। প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত, পদ্ধতি এবং সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আরও কিভাবে সহজীকরণ করা যায়। এর আগে নির্বাচন কমিশন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এ সময় ভোটারদের ভেতর আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন তারা। বাংলাদেশ সফরকালে আমরা বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেছি। তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক নির্বাচনের বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাহী বিভাগের আজ্ঞাবহ না হয়ে নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে আইনগত সংস্কার করা হচ্ছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শুধু ফ্যাসিবাদের অবসান নয়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রয়োজন বলে জানান তিনি। তবে সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে যাতে দীর্ঘসূত্রিতা তৈরি না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান আলোচকরা। রাজধানীতে নির্বাচন ও সংস্কার নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। সংস্কারকে সামনে রেখে গণতন্ত্র পুনর্গঠনের জন্য রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আসলে আমরা সংস্কার বলছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, শুধু ফ্যাসিবাদের অবসান নয়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গভীর সংস্কারের প্রয়োজন। সঠিকভাবে নিয়োগ হলেও যদি আইন কানুন বিধিবিধান যদি সঠিক না হয়, যদি সহায়ক না হয়, তাহলে কিন্তু যেই সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দিলেও কিন্তু তারা পক্ষপাতদুষ্টতার ঊর্ধ্বে উঠে তারা কাজ করতে পারবে না। তো এই জন্য নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের পক্ষে অনেকগুলো আইন কানুনের আমরা পরিবর্তনের এবং নূতন আইনের খসড়া তৈরি করেছি। তবে নারীদের জন্য সংসদে কোটা সংরক্ষণকে বৈষম্য দূর করার অনুষঙ্গ বলে মনে করেন ডক্টর বদিউল আলম মজুমদার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন মনে করেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা গণতন্ত্রের পথে বড় চ্যালেঞ্জ। গণঅভ্যুত্থানের এই অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে নিয়ে পথ চলার যে বাধ্যবাধকতা, এই প্রশ্ন থেকে যারা সরে যাবেন তাদেরকে মনে হবে তারা জনগণকে খাটো করে দেখছেন। নির্বাচনকে স্থগিত রাখার পরামর্শ দিবেন, প্রকারান্তরে মনে হবে জনগণের চাইতে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একদল বুদ্ধিজীবী, কেবলমাত্র তারাই জনগণের জন্য ত্রাণকর্তা হিসেবে হাজির হবেন। তখন জনগণ ঘুম থেকে উঠে তাদেরকে অনুসরণ করবেন। এমন ধরনের মনোজগৎ অবচেতনভাবে আমাদের অনেক বুদ্ধিজীবীদের মধ্যেও কিন্তু কাজ করে। সংলাপে অন্যান্য বক্তারা বলেন, অর্থনৈতিক সংকটের মাঝে জনস্বার্থমূলক উদ্যোগ নিতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। কিছু পদক্ষেপ না দিতে পারলে, সরকার যদি দেখাতে না পারে, তাহলে কিন্তু তাদেরকে সেই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে হবে। কমিশন কোনোভাবেই কাজ করবে না যদি সরকার সেটাকে কাজ করতে দিতে না চায়। কিন্তু এই নির্বাচন কমিশন যদি 30, 40, 50 বছর ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, তারপর কোনো একজন সরকার যদি সেটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তখন সে ডেটারেন্ট হিসেবে কাজ করতে পারবে। সংস্কারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি জনগণের ইচ্ছার প্রতিফলন বাস্তবায়নে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি বলে মনে করেন আলোচকরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ হওয়া 193 জনের বেশিরভাগ আবেদনকারী বাদ পড়তে চাচ্ছেন। মুক্তিযুদ্ধে প্রমাণপত্র যাচাইয়ের পর এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ। মুক্তিযোদ্ধার সন্তান না হলে কোটা সুবিধা পাচ্ছেন না। 193 জনের মধ্যে এখনও উপযুক্ত প্রমাণপত্র জমা দেননি 49 জন। তাদের জন্য 2 ফেব্রুয়ারি সবশেষ সময় বেঁধে দিয়েছে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর। নাজিবুর রহমানের রিপোর্ট। গত 19 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর নতুন করে সমালোচনার ঝড় বইতে থাকে কোটা পদ্ধতি নিয়ে। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে 37টি সরকারি কলেজের জন্য নির্বাচিত হন 5372 জন, এর মধ্যে 193 জনকে উত্তীর্ণ করা হয় মুক্তিযোদ্ধা কোটায়। তীব্র প্রতিবাদ ও সমালোচনার মধ্যেই তাদের ফলাফল সাময়িকভাবে স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে মুক্তিযোদ্ধা কোটার সপক্ষে প্রমাণপত্র চেয়ে বিজ্ঞপ্তি দেয় তারা। নির্ধারিত সময়ের মধ্যে 144 জন প্রমাণ দিলেও অনুপস্থিত থাকেন 49 জন। এ তালিকায় আছেন দেশের বিভিন্ন জেলার পরীক্ষার্থীরা। তাদের জন্য আগামী 2 ফেব্রুয়ারি প্রমাণপত্র জমা দেওয়ার নতুন সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন অনুপস্থিত থাকলে তাদের কোটার আবেদন বাতিল হবে বলে জানান চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা কমিটির সদস্য সচিব। 3 দিনে আমাদের 49 ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল। আমরা ওদেরকে আবার একটা নোটিশ দিয়েছি, আমাদের ওয়েবসাইটেও একটা নোটিশ দিয়েছে যে ওরা আগামী রবিবারে যেন, এটা আমাদের একটা ফাইনাল কল, রবিবারে আসবে। রবিবারে আসলে আমরা কাগজপত্র স্ক্রুটিনি করবো এবং আমরা ওখানে লিখে দিয়েছি যদি রবিবারের মধ্যে না আসে তাহলে তাদের কোটার দাবিদার যে তারা, এটা বাতিল হয়ে যাবে। প্রমাণ যাচাই বাছাই করে কোটা সুবিধা দেয়া হবে বলে জানান তিনি, যেখানে বাদ পড়বেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা। শুধুমাত্র সন্তানদের জন্য 5% কোটা সংরক্ষিত। তাহলে আমরা এটা বের করার চেষ্টা করেছি যে সন্তান কারা, সন্তান ছাড়া অন্য কেউ, যেমন গ্র্যান্ড চিলড্রেন হতে পারে অথবা অন্য কোনো ধরনের পোষ্য কিনা, এই দুইটা গ্রুপকে আমরা আইডেন্টিফাই করছি। আর যারা অ্যাবসেন্ট ওরা সবাই আসলে আমরা টোটাল একটা সিনারিও বের করতে পারবো। যাচাই প্রক্রিয়া শেষে কোনো পদ শূন্য থাকলে মেধাক্রমের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা এবং একাধিক হত্যা মামলার আসামি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে রংপুর মহানগরী সেন্ট্রাল রোডে তার ছোট ভাই ওয়াহিদুজ্জামান কনকের বাসা থেকে সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়। রংপুরে পুলিশ কমিশনার মজিদ আলীর নেতৃত্বে শতাধিক পুলিশ অভিযানে অংশ নেয়। পুলিশ জানায় রংপুরে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীকে। গত বছর 5ই আগস্টের পর থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিনের নজরদারির পর অবশেষে সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হলো। দেশের আকাশে কোথাও আজ 1446 হিজরি সনে পবিত্র শাবান মাসে চাঁদ দেখা যায়নি। তাই 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে আজ কোথাও শাবান মাসে চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র রজব মাস 30 দিন পূর্ণ হবে এবং আগামী 1 ফেব্রুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। আর তাই আগামী 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। নারী ফুটবলারদের খবর। প্রধান কোচ পিটার বাটলারকে সরানোর দাবিতে অনড় বাংলাদেশ নারী ফুটবলাররা। এই ইংলিশ কোচের অধীনে ক্যাম্প করার জন্য বাফুফে চাপ দিলে গণ অবসরের ঘোষণা দিয়েছেন সিনিয়র খেলোয়াড়রা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ইংলিশ কোচ বাটলার। নারীদের ফুটবলারদের অভিযোগ খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। রিপোর্ট কুশলী আসিরের। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহটা শেষ পর্যন্ত গড়ালো চোখের জলে।
এই ইংলিশ কোচকে জাতীয় দল থেকে না সরালে গণ অবসরের হুমকি দিয়েছেন সাবিনারা। গণমাধ্যমের কাছে একে একে কোচের বিপক্ষে নিজেদের বিদ্রোহের কারণ তুলে ধরেন জাতীয় দলের মেয়েরা। পরে 3 পৃষ্ঠার এক বিবৃতি দিয়েছেন তারা। পিটার বাটলারের অধীনে কেন খেলবেন না সেই বিষয়গুলো উল্লেখ করা আছে এই বিবৃতিতে। ফুটবলারদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে বাজে মন্তব্য সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন সাবিনারা। এই বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত অনুশীলন ক্যাম্পে অংশ নেবেন না মেয়েরা। তবে ক্যাম্পে ফিরতে জোর করা হলে গণ অবসরের হুমকি দিয়েছেন সাফ চ্যাম্পিয়ন দলের প্রায় 15 জন সদস্য। দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। আমরা যেহেতু হচ্ছে ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকি, কারণ আমাদের কাছে ফোন থাকে, আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি না। আমাদের আর কিছুই বলার নেই কারোর কাছে। এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এই ব্রিটিশ কোচ। বাটলারের সঙ্গে দলের সিনিয়রদের সমস্যা অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন শুরু হয়। শিরোপা জেতায় দ্বন্দ্বটা আর খুব বেশি আলোচনায় আসেনি। ডিসেম্বরে বাটলারের মেয়াদ শেষ হলে তার সঙ্গে 2 বছরের চুক্তি নবায়ন করে বাফুফে। তবে জাতীয় দলের ক্যাম্প শুরুর আগ থেকেই এই কোচের অধীনে অনুশীলনে অনীহা প্রকাশ করে মেয়েরা, যার সমাধান করতে পারেনি নারী উইংয়ের চেয়ারম্যানও। শেষ পর্যন্ত বিদ্রোহ ঘোষণা করল সাবিনারা, যা নিয়ে এখন বড় চাপের মুখে বাফুফে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। 14 ফেব্রুয়ারির মধ্যে পবিত্র হজে প্রস্তুতি সম্পন্ন করতে সৌদি সরকারের নির্দেশনা থাকলেও বেশিরভাগ বেসরকারি হজ এজেন্সি এখনও হজ কার্যক্রমের প্রস্তুতি গ্রহণ করেনি। এতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সংশয় দেখা দিয়েছে। মদিনা প্রতিনিধি ফরহাদকে সাথে নিয়ে জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের পাঠানো রিপোর্ট। বছর ঘুরে আবার আসছে পবিত্র হজের মৌসুম। পবিত্র হজ পালনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব সরকার। সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মক্কা মদিনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে বলে জানান ধর্ম সচিব। মক্কার সরকারি হাজিদের জন্য বাড়ি ভাড়ার কাজটা আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। 6টা বাড়ি আমরা নির্বাচন করেছি। তো বাড়ি নির্বাচনের ক্ষেত্রে মূলত আমরা প্যাকেজের যে বাজেট, তারপরে আপনার দূরত্ব হারাম শরীফের বহিঃচত্বর থেকে এবং বাজেটের সাথে সঙ্গতি রেখে বাড়ির মান, এই 3টা বিষয়কে আমরা ক্রাইটেরিয়া প্যারামিটার হিসেবে বিবেচনা করে আমরা বাড়ি নির্বাচন করেছি এবং 6টা বাড়ির চুক্তি আমরা সম্পাদন করেছি। আর মদিনায় বাড়ি ভাড়ার কাজটা একটা চূড়ান্ত পর্যায়ে আছে, 2-1 দিনের মধ্যেই চুক্তি সম্পাদন হবে। এদিকে গুটি কয়েক ছাড়া বাংলাদেশের বেসরকারি হজ এজেন্সিগুলো মক্কা মদিনায় বাড়ি ভাড়া এখনও শুরু করেনি। যদিও 14 ফেব্রুয়ারির মধ্যেই বাড়ি ভাড়া, মিনায় তাঁবু, হজযাত্রীদের পরিবহন সহ হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। আলহামদুলিল্লাহ, হজ 2025-এর বাংলাদেশের কার্যক্রম শেষ করে সৌদি আরবের কাজ আমাদের শুরু হয়ে গেছে। সরকারের থেকে নোটিশ আসছে 14 ফেব্রুয়ারির মধ্যে বাড়ি ভাড়া, সকল কার্যক্রম, মিনা, মুজদালিফা, আরাফা, তাঁবু ভাড়া, অন্যান্য কার্যক্রম শেষ করার জন্য। এবছর বাংলাদেশ থেকে 87,000 মুসল্লি পবিত্র হজ পালন করবেন। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দরজায় কড়া নাড়ছে অমর 21শে বইমেলা। আর মাত্র 2 দিন পর শুরু হতে যাওয়া মেলার স্টল তৈরি সহ শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে পুরোদমে। সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাড়ছে এবারের বইমেলার পরিসর। এবারও মাসব্যাপী বইমেলা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে। দীর্ঘ 15 বছরে স্বৈর শাসনের পতনের পর এবারে বইমেলা আয়োজন করা হয়েছে 24শে গণ অভ্যুত্থানের থিমে। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। দেশের সাহিত্য সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ আর লেখক, প্রকাশক এবং পাঠকের সবচেয়ে বড় মিলন মেলা অমর 21শে বইমেলা।
আর তাই এই মেলার জন্য অপেক্ষায় থাকেন সাহিত্যপ্রেমীরা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হবে বাঙালির প্রাণের এই মেলা। সর্বোচ্চ সংখ্যক মোট 703টি প্রতিষ্ঠানের বইয়ের স্টল বসবে এবারের বইমেলায়, যে কারণে মেলার স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ চলছে পুরোদমে। মেলা প্রাঙ্গণ সরগম করছে আয়োজনের অন্তরালের কারিগররা। 2024-এর 5 আগস্ট দেশের রাজনীতির পট পরিবর্তনের পর এবারের বইমেলা নতুন প্রেক্ষাপটে, আর তাই মেলার প্রতিপাদ্য করা হয়েছে গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। অমর একুশে বইমেলা একটা আসলে প্রাণের মেলা। মেলা মানে হচ্ছে অনেক মানুষের সেখানে মিলন মেলা। গত 16 বছর এই রাষ্ট্রের ভিতরে যেই আমলাতান্ত্রিক জটিলতা হয়েছিল, সে সময়গুলোতে আমাদের মেলাগুলো একপাশে হয়ে গেছিল। পুরো মেলাটাকে ভারতীয় একটা আধিপত্যবাদের মতো করা হয়েছিল সে সময়গুলোতে। মেলাকে নিরাপদ নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এবারের বইমেলা সবচেয়ে সফল বইমেলা হবে বলে আশা প্রকাশ করেন বাংলা একাডেমির পরিচালক। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের চোখে মুখে যখন একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন, তখন বইমেলা আসছে। এবং আপনি তো জানেন, বই এবং বইমেলা সব সময় মানুষের হৃদয়ের কথা ধারণ করে। সেই হিসাবে আমরা আশা করছি এবারের বইমেলায় মানুষের ঢল নামবে। বিশেষ করে যারা তরুণ, যারা এই গণ অভ্যুত্থান করেছেন, তারা এবং তাদের বন্ধুরা, তাদের পরিজন সবাইকে নিয়ে বইমেলায় আসবেন। এবং আমরা বিশ্বাস করি এবারের বইমেলা খুবই সফল একটা বইমেলা হতে যাচ্ছে। দীর্ঘ 1.5 দশক পর মানুষের মাঝে মুক্ত চিন্তা চর্চা এবং বিকাশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তাই সবার অংশগ্রহণে নতুন মাত্রা পাবে এবারের বইমেলা। আওয়ামী লীগের দোসর যারা ছিল, তারা অনেক মানুষের ভালো ভালো বই যাদের প্রকাশ করে তাদেরকে এখানে আসতে দিত না। দলবদ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমাদের এবার এই মেলাটা আমাদের ওপেন করা হয়েছে। লেখক, পাঠক, প্রকাশকের পদচারণায় ভাষার মাসে মুখরিত হবে মেলা প্রাঙ্গণ। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, আর ছুটির দিন মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। সংকট থাকবে, সম্ভাবনাও থাকবে। আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনাময় বইমেলা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে সাংবাদিক শফিক রেহমান সহ 3 জনকে দেয়া হলো নতুন ধরা গ্রুপ ট্রাপ বিজনেস কালচারাল অ্যান্ড CSR অ্যাওয়ার্ড 2024। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাপ। অনুষ্ঠানে সাংবাদিক শফিক রেহমান ছাড়াও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়া হয় চলচ্চিত্র তারকা উজ্জ্বল ও এনটিভি পরিচালক নুরুদ্দিন আহমেদকে। এর আগে আলোচনায় বক্তারা আশা প্রকাশ করে বলেন, সামনে দেশে অর্থনীতি সুদিন আসবে। বলেন, বিগত দিনে যেসব ব্যবসায়ীরা দুর্নীতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হোক, তবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না। এছাড়া দেশে এখন নির্ভয়ে মত প্রকাশ করা যায় বলেও মন্তব্য করেন তারা। যারা সংবাদকর্মী আছেন, গণমাধ্যমকর্মী আছেন, তাদেরকে উদ্যোগ আপনারা একটু নগদ নিবেদিত অর্থনীতির খবর। তৃতীয় দফায় বাড়ানো হলো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তি শ্রেণীর করদাতাদের 2024-25 কর বর্ষে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 15 দিন বাড়িয়ে 16 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কোম্পানি করদাতাদের 2024-25 কর বর্ষের জন্য রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বৃদ্ধি করে 16 মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে NBR। ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে তৃতীয়বারের মতো রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে NBR। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা দল গঠন করবে, তার প্রয়োজন রয়েছে, ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূস। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি সহ 7 দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজট, জনভোগান্তি। নির্বাচনী ব্যবস্থা ঠিক করা না গেলে কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়, মন্তব্য তারেক রহমানের।
পিটার বাটলারকে কোচের পদ থেকে না সরালে গণ অবসরের ঘোষণা নারী ফুটবলারদের। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।